আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি প্রধান তারেক রহমান। আমাদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নতুন সরকারের 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী শপথ নিতে দেখলাম। সেখানে বেশ কিছু ভালো লাগার নাম যেমন রয়েছে অনেকেরই, তেমনি হতাশার ব্যাপারও রয়েছে। অনেক ক্ষেত্রেই অনেকে হতাশ হয়েছেন, অনেকের নাম না থাকায় অনেক হতাশা প্রকাশ করেছেন। অনেক বেশি আলোচনা থাকা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো দূরের কথা, মন্ত্রী পরিষদেই স্থান পাননি। এটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে বিএনপির আরও বেশ কিছু ডাকসাইটে নেতার মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে। আলোচনা হচ্ছে মন্ত্রণালয়ের যে বন্টন, সেই মন্ত্রণালয়ের বন্টন প্রক্রিয়া নিয়েও। টেকনোক্র্যাট কোটায় একজনকে নিয়ে এসে তাকে কৃষিমন্ত্রী করার ব্যাপারটাও খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সাধারণত টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী তাদেরই করা হয় যে সকল মন্ত্রণালয়ে সাধারণত এক্সপার্টের প্রয়োজন হয়, এবং এই এক্সপার্ট হওয়ার কারণে অনেককে টেকনোক্র্যাটে আনা হয়। যেমন একটা অর্থ মন্ত্রণালয়ের একটা ব্যাপার রয়েছে, কখনো কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, কখনো কখনো বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলোতে সাধারণত আমরা টেকনোক্র্যাট ব্যাপারটা দেখে থাকি, কিন্তু বিএনপি সরকারে আমরা দেখলাম যে কৃষি মন্ত্রণালয় দেয়া হয়েছে টেকনোক্র্যাট মন্ত্রীকে। সব মিলে বিএনপির মন্ত্রিসভা কেমন হলো, কারা কারা থাকলেন না, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জায়গা কেন হলো না, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে পেলেন, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কোন পথে এগোচ্ছে বিএনপির নতুন সরকার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির নতুন সরকার শপথ গ্রহণ করলো, এবং বিএনপির নতুন সরকার যখন শপথ গ্রহণ করলো তখন আমরা দেখলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনসিপিকে দেখা যায়নি, জামাতকে দেখা যায়নি। সেই ব্যাপারগুলো আছে। এনসিপি ফেসবুক পোস্ট দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে, কারণ বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নেয়নি। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি এই শপথ পরিচালনা করলেন। সেখানে মন্ত্রিপরিষদের যে ব্যাপারগুলো দেখলাম, সেখানে সব থেকে বেশি মানে হতাশার জায়গাগুলো আগে বলি। হতাশার জায়গাগুলো হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে মন্ত্রিত্ব দেয়া হয়নি। গত রাত পর্যন্ত যার নাম সব থেকে বেশি আলোচনায় ছিল যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তাকে দেয়া হবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো অনেক দূরের কথা, মন্ত্রী পরিষদেই তাকে জায়গা দেওয়া হয়নি। আমরা এর আগে একটা ভিডিওতে এরকম আলোচনা করেছিলাম যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে কি তিনি 32 নম্বর আবার নতুন করে গড়ার দিকে যাবেন। গত কয়েকদিনে ফজলুর রহমানের যে ফেসবুক অ্যাক্টিভিজম, সেই ফেসবুক অ্যাক্টিভিজমে বঙ্গবন্ধুকে প্রাধান্য দেওয়া, এই ব্যাপারগুলো দেখে আমার নিজের মধ্যেও এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছিল যে শেষ পর্যন্ত বিএনপি তাকে মন্ত্রিসভায় এনে কিংবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ একটা মন্ত্রণালয় দেওয়ার মতো রিস্ক নেবে কিনা। যদি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফজলুর রহমানকে দেয়া হতো, তাহলে তিনি চাইতেন বঙ্গবন্ধুর যে সম্মান, সেই সম্মান প্রতিষ্ঠিত করা হোক প্রাতিষ্ঠানিকভাবে, যেটা বিএনপির রাজনীতির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারত। তিনি সুর তুলতে পারতেন 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি আবার নতুনভাবে তৈরি করে দিতে হবে সরকারকে, এবং সরকার সেই উদ্যোগ নেবে। এরকম বিব্রতকর পরিস্থিতি এড়াতেই সম্ভবত শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা হয়নি, কারণ বিজয়ের পরে তিনি যেভাবে এই বিজয়কে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন, সেই স্ট্যাটাস থেকে শুরু করে শেষ পর্যন্ত গতকালকে পর্যন্ত যে অ্যাক্টিভিজম ফেসবুকে তিনি করেছেন, তাতে তার মন্ত্রিত্ব পাওয়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া, এই ব্যাপারগুলো সন্দেহের সৃষ্টি করেছিল। এবং শেষ পর্যন্ত আজকে দুপুর নাগাদ যখন মন্ত্রী পরিষদের সদস্যদের নাম প্রকাশ হতে শুরু করে ফাইনালি এবং অফিসিয়ালি, তখন আমরা নিশ্চিত হতে পারি যে তার নাম নেই। এছাড়া বেশ কিছু ডাকসাইটের নাম এই মন্ত্রিসভায় নেই। তারা হলেন
মির্জা আব্বাস নেই এই মন্ত্রিসভায়, যে নামটা থাকবে বলে অনেকে মনে করছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম নেই, ডক্টর আব্দুল মঈন খানের নাম নেই, রুহুল কবির রিজভী বিএনপির সব থেকে পোড় খাওয়া নেতাদের একজন, তার নাম নেই। নাম নেই নজরুল ইসলাম খানের, আমানুল্লাহ আমানের মতো ডাকসাইটে ছাত্রনেতা থেকে উঠে আসা নেতার নাম নেই, গয়েশ্বরচন্দ্র রায়ের নাম নেই। বিএনপি জোটের প্রার্থী যাকে মন্ত্রী করা হবে বলে, ফুল মন্ত্রী করা হবে বলে আলোচনা ছিল, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে আলোচনা ছিল, সেই আন্দালিব রহমান পার্থর নাম নেই। এই নামগুলো আমরা দেখছি না। এই নামগুলো কেন নেই তার মানে কারণ খুঁজতে গিয়ে আমরা যেটা পাচ্ছি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি রাষ্ট্রপতি হতে চলেছেন এবং শেষ পর্যন্ত স্পিকার হিসেবে বিএনপি পছন্দ করছে সম্ভবত ডক্টর আব্দুল মঈন খানকে। সেই কারণেই মন্ত্রিপরিষদে এই দুইজনের নাম নেই। কিন্তু বাকি যাদের নাম নেই তাদেরকে কিভাবে বিএনপি মূল্যায়ন করবে সেটা একটা বড় ব্যাপার। এই আমরা দেখছি নজরুল ইসলাম খান যার নাম নেই, তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিংবা মানে মুখ্য উপদেষ্টা এরকম একটা জায়গায় তাকে নেওয়া হতে পারে, এই গুঞ্জন রয়েছে। মন্ত্রিপরিষদে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পেলেন চলুন একটু জেনে দেখি। কোন মন্ত্রণালয় কারা দায়িত্ব পেলেন তো সবাই জানেন আপনারা, কোন মন্ত্রণালয় কে পেলেন সেই আলোচনায় আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক বড় দুইটা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়। প্রথমে ভাবা হচ্ছিল অর্থ মন্ত্রণালয়ে হয়তো আনা হবে ডক্টর রেজা কিবরিয়াকে এবং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খানকে দেওয়া হবে, কিন্তু সেই পরিকল্পনা থেকে বিএনপি সরে এসেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর ওপরে এই দুই বড় মানে মন্ত্রণালয়, সব থেকে বড় দুইটা মন্ত্রণালয় তার উপরে দিয়েছে। সালাউদ্দিন আহমেদের উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে ফাইনালি, এবং সালাউদ্দিন আহমেদের উপরেই বিএনপি ভরসা করতে চেয়েছে এই সেন্সিটিভ মন্ত্রণালয়ের ব্যাপারে। ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আলোচিত সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেয়া হয়েছে হাফিজউদ্দিন, মেজর হাফিজকে, বীর বিক্রম তাকে দেয়া হয়েছে আর এক মুক্তিযোদ্ধা। সেই ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় যে ফজলুর রহমান আলোচনায় ছিলেন, তাকে দিলে মেজর হাফিজকে অন্য মন্ত্রণালয় দিলে আরেকটু ভালো হতো কিনা সেটা বিএনপির ভাবনা। এজেডএম জাহিদ হাসান যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, কিন্তু তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়নি, তাকে করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সব থেকে চমকের নাম ডক্টর খলিলুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের আলোচিত সমালোচিত বিতর্কিত উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যার এক সময় বিএনপি পদত্যাগও চেয়েছিল, যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলেছি। সেই খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আব্দুল আওয়াল মিন্টু ব্যবসায়ী, তাকে তিনি করেন ব্যবসা, তাকে দেওয়া হয়েছে পরিবেশ উপদেষ্টা, সেটাও একটা ধাক্কা খাওয়ার মতো ব্যাপার। ধর্ম মন্ত্রণালয় দেওয়া হয়েছে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে, ধারণা করা হচ্ছিল মুরাদনগরের এই নেতাকে ধর্ম মন্ত্রণালয় দেওয়া হবে, সেটাই দেওয়া হয়েছে। মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তাকে দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প এবং বস্ত্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাকে। বড় তিনটা মন্ত্রণালয় তাকে একসাথে দেয়া হয়েছে। আরিফুল হক চৌধুরী আর এক সাবেক সিটি কর্পোরেশন মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, তাকে দেয়া হয়েছে শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দুইটা মন্ত্রণালয় তাকে দেয়া হয়েছে একসাথে। জহিরুদ্দিন স্বপন, আলোচিত তথ্য মন্ত্রণালয় যেটা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই তথ্য মন্ত্রণালয়ে আনা হয়েছে জহিরুদ্দিন স্বপনকে, যিনি সাবেক বাম নেতা, বাম দল থেকে বিএনপিতে এসেছিলেন রাজনীতি করতে, তাকে তথ্যমন্ত্রী হিসেবে ভাবছে, দায়িত্ব দিচ্ছে বিএনপি। আমিনুর রশিদ, যে কথা বলছিলাম যে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে একজনকে এনে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমিনুর রশিদকে। আফরোজা খানম রীতা, তাকে দেওয়া হয়েছে বিমান মন্ত্রণালয়। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, যাকে শোনা যাচ্ছিল যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হবে, তাকে দেওয়া হয়েছে ফুল মন্ত্রী হিসেবে এনে পানি সম্পদ মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আসাদুজ্জামান, সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি পেয়েছেন আইন মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এহসানুল হক মিলন,
তাকে দেয়া হয়েছে একই সাথে দুই মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয়ের এক করে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সর্দার সাখাওয়াত হোসেন বকুল, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় ছিলেন না, কিন্তু তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাকে। এছাড়া একটা বড় মানে তিনটা মন্ত্রণালয় একসাথে করে দেয়া হয়েছে শেখ রবিউল আলম, ঢাকা 10 থেকে নির্বাচিত। এই নেতাকে দেয়া হয়েছে সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়। অর্থাৎ যোগাযোগের সব মন্ত্রণালয় এক জায়গায় করা হয়েছে, এক জায়গায় করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটা আলাদা মন্ত্রণালয়ে একজনকে দেওয়া হয়েছে, এটা একটা বড় চমক। মানে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের পরে সবচেয়ে বড় দায়িত্ব শেখ রবিউল আলম, তার উপরে দেয়া হয়েছে বলেই দেখছি আমরা। নিতাই রায় চৌধুরী, আলোচিত সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হয়েছে। এখানে আবারও গতরাতে আমরা খবর পেয়েছিলাম অন্য আরেকজনের দায়িত্ব দেয়া হবে। খবর আসছিল যে জোনায়েদ সাকির উপরে এই দায়িত্ব দেয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত নিতাই রায় চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মীরা বোধহয় আর এক ধাক্কা হতাশ হলেন যে এই জায়গায় কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিএনপি খুঁজে পায়নি। আমরা যদি একটু প্রতিমন্ত্রী কয়েকজনের দিকে তাকাই, তাহলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে দেওয়া হয়েছে। সাকিকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়, জোনায়েদ সাকি তাকে দেয়া হয়েছে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো বিশেষ মানে বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে জোনায়েদ সাকি কিভাবে বিশেষজ্ঞ হলেন আমার ব্যক্তিগতভাবে জানা নেই, তবে এই মন্ত্রণালয়ে তাকে যেহেতু দেয়া হয়েছে তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে জোনায়েদ সাকি হয়তো অর্থ ব্যাপারে এক্সপার্ট, সাথে পরিকল্পনাও করবেন, আগামীর বাংলাদেশের পরিকল্পনা করবেন জোনায়েদ সাকি। ববি হাজ্জাজ, তাকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কেন মন্ত্রী প্রতিমন্ত্রী দুইজনকে দিতে হলো এটা আমার মাথায় ঢোকে না। ইশরাক হোসেনকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ে দুইজন আদৌ দরকার আছে কিনা সেই ব্যাপারে নিশ্চয়ই মানে ভাবা যেতেই পারে। নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা, তাকে শেষ পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। অনেকেই ভাবছিলেন যে তাকে হয়তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথম দিকে আলোচনা ছিল তাকে ফুল মন্ত্রী করা হবে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। কিন্তু জোটের আর এক প্রভাবশালী নেতা আন্দালিব রহমান পার্থ, তাকে মন্ত্রী পরিষদে আনা হলো না। দর্শক, এই যে ফজলুর রহমানকে মন্ত্রী পরিষদে আনা হলো না, মির্জা আব্বাস আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে যে তুলকালাম কাণ্ড ভোটে হলো, সেই ঘটনার পরে তাকে মন্ত্রী পরিষদে আনা হলো না, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।